ভাই বলছে আপনি খুব নিলয় ভাইকে জ্বালাইছেন, সেজন্য আপনাকে বিয়ে করে নাই। না জানি আমার কপালে কি আছে। প্লিজ আপু, আমাকে ছেড়ে আপনি চলে যান। এমন কথা বলিস না। কেন বলবো না? আমার আপনাকে একটু ভালো লাগে না। ভালো না লাগলেই পারে, সেজন্য চলে যেতে বলিস কেন? আপনি চলে যান। প্লিজ এমন কথা বলিস না। আমি আর তোকে কষ্ট দেব না, তোর প্রত্যেকটা কথা আমি শুনবো। প্লিজ এমন কথা বলিস না। আপনাকে আমি মেনে নিতে পারছি না। সুবর্ণা কাছে এসে আমার হাত ধরলো। সুবর্ণা বলল, সাকিব, আমি তোকে ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না, আমার হাত ছাড়েন। এই বলে আমি উঠে ঘর থেকে বের হব। সুবর্ণা বলল, কোথায় যাস? কেন আপনাকে বলতে হবে? যেখানে যাস তাড়াতাড়ি আসিস, আর ফোন দিলে ফোন ধরিস। না, ধরবো না। সাকিব। এই বলে আমি ঘর থেকে বের হয়ে বাইরে চলে আসলাম। বাইরে এসে আমি সিগারেট ধরাইলাম, ধরিয়ে এক জায়গায় বসলাম। বসে বসে ভাবতেছি, সুবর্ণার সাথে যা করছি তা কি ঠিক করতেছি? অবশ্যই ঠিক করতেছি। তার সবচেয়ে বড় কারণ হলো আমাকে না বলে না জানিয়ে হুট করে বিয়ে করে ফেলা। এটা আবার কোন ধরনের ফাইজলামো? আমাকে তো অন্তত একটিবার জিজ্ঞেস করতে পারতো। আর মা আব্বা কি করে আমাকে এই মেয়ের সাথে বিয়ে দিতে পারলো? সুবর্ণার বয়স বেশি, অবশ্য সেটা কোনো প্রবলেম না, কারণ এক হিসেবে আমার আপুদের ভালো লাগে। কিন্তু সুবর্ণাকে কেন জানি আমার মন মেনে নিতে পারছে না। তার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। সে কি আসলেই অনেক জ্বালাতন করে? সেটা পরে দেখা যাবে। আমি যেভাবে বলি সুবর্ণা কি সেভাবে চলবে? আর সে তো ব্যাংকে চাকরি করে, সেখানে কত মানুষের সাথে কথা হয়, কত মানুষের সাথে দেখা হয়। সবার মন মানসিকতা কি এক? আমি বললেই কি সে ব্যাংক থেকে চাকরি ছেড়ে দিবে? আর আমার তো কোনো ইনকাম নেই, কিভাবে কি? এখন কেন যে আব্বা মা আমার উপর এত বড় একটা বোঝা দিয়ে দিল? আচ্ছা, সুবর্ণা চলে গেলে কি সব আবার আগের মতো হবে? আবার আগের মতো আমি আমার মতো চলতে পারবো? পরে নিজের পছন্দ মতো বিয়ে করে একটা সংসার করতে পারবো? না না, এসব কি ভাবছি আমি? যতই হোক সুবর্ণা আমার বউ, তার উপর আমার একটা দায়িত্ব আছে। নিশ্চয়ই সুবর্ণার একটা মতলব আছে, না হলে হঠাৎ করে আমাকে না জানিয়ে না বলে ডাইরেক্ট আমাকে বিয়ে করে ফেললো কেন? সে জানতো আমাকে বললে আমি রাজি হব না, তাহলে কি সুবর্ণা কোনো উদ্দেশ্য নিয়ে আসলো? নিলয় ভাই বলল সে খুব প্যারা দেয়, সেটা কোনো ব্যাপার না, সংসারে এরকম ঝগড়া হয়ই। সে বলল ওই দিন আমি তাকে বকছি, সেই জন্য সে আমাকে শাস্তি দিবে। শাস্তিটা কি তাকে কিস করতে? তাহলে আমাকে মাফ করে দিবে? খুবই হাস্যকর। পরে আমার কাছে মাপ চাইলো। কিছুদিন সুবর্ণাকে ইগনোর করে দেখি সুবর্ণা কি করে। ও যেদিন বলবে আমাকে ছেড়ে চলে যাচ্ছে, সেদিন আমি তাকে আপন করে নিব। এসব হাজারো চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কারো ফোনে আমার ধ্যান ভাঙলো। দেখি স্বামী কল করছে। স্বামী বলল, দোস্ত, কোথায় তুই? বাড়ির আশেপাশেই আছি। কিরে, বাসরাত কেমন কাটলো? শালা, তোরা বেইমানি করে আমাকে সুবর্ণার সাথে বিয়ে দিছত। তুই জানিস না আমি তাকে দুই চোখে দেখতে পারি না? দোস্ত, আমি কিছুই জানতাম না। তোর মা আগামীকাল ফোন দিয়ে এসব বলছে। আমার কি কিছু করার আছে? এখন তো সাধু সাজবি। শোন, বিকালে মাঠে আসিস। মাঠে একটা টুর্নামেন্ট খেলা, সেখানে তোর নাম দিয়েছি। ওকে, আসবো। আসিস কিন্তু। সুবর্ণাকে পেয়ে আমাদের ভুলে যাস না। ধুর হালা। এই বলে ফোন কেটে দিলাম। কি করা যায়? দেখি সামনে আইসক্রিমের দোকান। ভাবলাম সুবর্ণা তো আইসক্রিম খুব পছন্দ করে, যাওয়ার সময় আইসক্রিম নিয়ে যাব। আবার ভাবলাম ধুর, সে আমার কে, তার জন্য আইসক্রিম নিয়ে যাব। আমি দুপুরের দিকে বাসায় আসলাম। দেখি সুবর্ণা মার সাথে রান্না করতেছে। আমি আমার রুমে গিয়ে গোসল করে নামাজের উদ্দেশ্যে বের হলাম। নামাজ পড়ে রুমে এসে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর সুবর্ণা আসলো, বলল, খেয়ে যা। আপনাকে বলতে হবে না। আমি গিয়ে খেয়ে আসলাম। এসে ভাবলাম একটা ঘুম দেই। এসে বিছানায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি। সুবর্ণা এসে বাথরুমে ঢুকছে গোসল করার জন্য। আমার ঘুমে ধরছে, ঘুমিয়ে গেলাম। কারো শরীরের স্পর্শে আমার ঘুম ভেঙে গেল। দেখি সুবর্ণা আমাকে জড়িয়ে ধরে বেদম ঘুমাচ্ছে। আমি ভাবলাম এ কোন জ্বালায় পড়লাম। আমি তাকে আমার থেকে ছাড়িয়ে নিলাম। দেখি এসে আবার আমাকে জড়িয়ে ধরলো। ভাবতেছি ইচ্ছা করে করছে নাকি ঘুমের মধ্যে এমন করছে। এমন সময় আসরের আজান দিল। মনে হলো স্বামী তো বলছিল মাঠে যেতে, যাই একটু ফুটবল খেলে আসি। আমি বিছানা থেকে নেমে বাথরুমে ঢুকে ফ্রেশ হলাম। তারপর ট্রাউজার পরে রেডি হলাম বাইরে যাওয়ার জন্য। এমন সময় সুবর্ণা বলে উঠল, কোথায় যাস? খেলতে। যাস না, আমার সাথে শুয়ে থাক, আমার ভালো লাগছে না। আপনার সাথে শুতে আমার বয়ে গেল। আর একটু পরে যা। কেন? আমাকে একটু জড়িয়ে ধরে শুয়ে থাক, আমার ভালো লাগছে না। পাগল নাকি? ভালো লাগছে না তো আমি কি করব? এমন করিস কেন? আমার কষ্ট লাগে। এই বলে সুবর্ণা বিছানা থেকে উঠে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি বললাম, আরে কি করছেন? কেউ দেখে ফেলবে তো। দেখলে দেখুক। ছাড়েন বলছি। না, ছাড়বো না।
ছাড়বো, আমাকে জড়িয়ে ধর। ধুর। এই বলে আমি ধাক্কা দিয়ে তাকে ছাড়িয়ে নিলাম। ঘর থেকে বের হয়ে আসলাম। আস্তে আস্তে ভাবতে লাগলাম, এ কোন মেয়ের পাল্লায় পড়লাম আমি। আসলে তার কি দোষ? সবাই তো বিয়ের পর এগুলো করে, কিন্তু আমার কেন জানি তাকে ভালো লাগে না। মনে চায় তার থেকে দূরে দূরে থাকতাম। বউ বলেই কি, অথচ অন্য কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। যাকে দেখি সুবর্ণার চেয়ে সুন্দরী না। যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি মাঠে চলে আসলাম। খেলাধুলা করে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় এসে ফ্রেশ হলাম, দেখি সুবর্ণা নাই। মাকে জিজ্ঞেস করলে বলে ছাদে গিয়েছে মরিয়মের সাথে। ভাবলাম ছাদে কি করে এত মানুষের মাঝে। দূর, সেসব ভেবে লাভ নাই, ও যেটা মনে চায় সেটাই করুক। মাগরিবের নামাজ পড়ে রুমে আসলাম, দেখি মার সাথে কি যেন করতেছে। আমি রুমে এসে একটা গল্পের বই পড়তেছি। এমন সময় সুবর্ণা সেমাই নিয়ে রুমে প্রবেশ করলো আর বলল, নে সেমাইটা খেয়ে নে। খাবো না। তুই না জীবনও ভালো হবি না। এদিকে আয়, আমি খাইয়ে দেই। আমার সাথে এরকম করতে আইসেন না, আমি খাবো না। সুবর্ণা গরম সেমাই চামচে নিয়ে ফু দিয়ে ঠান্ডা করে মুখের কাছে এনে দিল। বলল, হা কর। না। হা কর বলছি। না। সুবর্ণা অনেকক্ষণ ধরে চামচ আমার মুখের সামনে দিয়ে ধরে রাখলো। আমার হা করায় আসায় দেখি আমি হা করছি না। তারপর সে নিজেই সেটা খেয়ে ফেলে। দেখি তার চোখের কোণায় পানি। মনে হয় কষ্ট পেয়েছে। কষ্ট পেয়েছে আমার কি? সেমাই রেখে সে বলল, তাহলে তুই আমার সাথে এমন করিস কেন? তোর কাছে তো আমি মাফ চাইছি। আমার আপনাকে ভালো লাগে না, প্লিজ আপু আপনি চলে যান, আমাকে একা থাকতে দিন। সাকিব, এমন কথা বলিস না, আমার অনেক কষ্ট লাগে। কোথায় কষ্ট লাগে আপনার? আমার মনে হয় আপনার পেটে কষ্ট লাগে। সাকিব, কি আপু? তুই এখনো আমাকে আপনি করে বলিস কেন? তুই করে বল, আমরা তো জামাই বউ। কিন্তু আমি তো বউ হিসেবে মানি না আপনাকে। এমন করলে কিন্তু আমি চলে যাব। যান, তাতে আমার কি? সত্যি কিন্তু আমি চলে যাব। যান, আপনি গেলে আমি বাঁচি। হঠাৎ দেখবি আমি একদিন চলে যাব। হঠাৎ কেন? এখনই চলে যান। সুবর্ণা কাঁদা শুরু করলো। কাঁদতে কাঁদতে শুয়ে রইল। আমিও না শোনার ভান করে বই পড়তেছি। সুবর্ণা বলল, আমি আগামীকাল থেকে ব্যাংকে যাব। যান। তোর কলেজ খুলবে কবে? জানি না। চল না কোথাও ঘুরতে যাই। আপনার সাথে আমি কোথাও যাব না। কেন? এমনি ভালো লাগে না। চল না যাই, দেখবি ভালো লাগবে। না, আমি কোথাও যাব না। ওকে। এই বলে সুবর্ণা বাইরে চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল, খেয়ে যাইতে। আমি খেয়ে দিয়ে শুয়ে রইলাম। চোখে ঘুম আসতেছে। দেখি সুবর্ণা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আর আমার পাশে এসে শুয়ে পড়ল। আমি বললাম, আমি আপনার সাথে শুব না। প্লিজ সাকিব, এমন করিস না, শুধু আজকে রাতটা থাক। এক মুহূর্ত না। আমি বিছানা থেকে নামলাম। নেমে বালিশ নিচে দিয়ে শুয়ে রইলাম। সুবর্ণা উপরে শুয়ে রইল। আমি অনেকক্ষণ এদিক সেদিক করে তাকালাম, যাই আজকে রাতটা সুবর্ণার সাথে শুই। এইভাবে আমি সুবর্ণার পাশে শুয়ে পড়লাম। পিছন থেকে তাকে জড়িয়ে ধরলাম আর কানে কানে বললাম, শুধু আজকে রাতের জন্য। সুবর্ণা আমার দিকে ফিরল। ফিরে একটা মুচকি হাসি দিল আর আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। একটা পা আমার শরীরের উপর উঠিয়ে দিল। জানিস আমি কি চাই? আমি চাই শুধু তুই আমাকে এভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকবি। আমি আর কিচ্ছু চাই না। না, শুধু আজকে। ওকে। সুবর্ণা আমার মুখের দিকে তাকিয়ে আছে মায়াভরা দৃষ্টিতে। সুবর্ণা একটা লেহেঙ্গা পরছে আর উপরে কি জানি পরছে, নাম জানি না। আর আমি বরাবরের মতো একটা শর্ট প্যান্ট আর একটা পাতলা গেঞ্জি। সুবর্ণা আমার বুকে তার মাথা রাখলো। দেখি তার ঠোঁট দুটো হালকা লিপস্টিক আছে। আমার কেন জানি ইচ্ছে করছে তার ঠোঁটে কিস করতে। আমি কিস করতে যাব, ভাবলাম একটু বেশি হয়ে যাচ্ছে না, এতটুকুই থাক। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সুবর্ণা পাশে নাই। আমি কিছুক্ষণ শুয়ে থাকলাম। একটু পর সুবর্ণা চা নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে চাটা খেয়ে গেলাম আব্বার কাছে। গেলাম ওই টাকার চেকটা নিয়ে। আমি আব্বার কাছে গিয়ে বললাম, এই নিন, সুবর্ণা আমাকে এই চেকটা দিয়েছে। যেহেতু চেকটা নিয়েছিস, টাকাগুলো তুলে এনে দে, আমার আবার ফ্ল্যাটের জন্য জমা দিতে হবে। ওকে। আমি রুমে এসে দেখি সুবর্ণা ব্যাংকে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমি বললাম, আমিও তোমার সাথে যাব। কোথায়? ব্যাংক থেকে টাকাগুলো তোলার জন্য। ওকে। দেখি সুবর্ণা বোরকা পরছে, কিন্তু মুখে নেকাব নাই। আমি কিছু বললাম না। ভাবলাম ও যেভাবে মনে চাই চলুক, তাতে আমার কিছু যায় আসে না। দুজন এক রিকশায় গিয়ে উঠলাম। রিকশার মধ্যে সুবর্ণা আমার হাত ধরে রাখলো। ব্যাংকের সামনে এসে দুজন নেমে ব্যাংকের ভিতর প্রবেশ করলাম। সুবর্ণা গিয়ে সুবর্ণার চেয়ারে বসলো। আমাকে বলল চেকটা দিতে। আমি চেকটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর টাকা নিয়ে আসলো। সুবর্ণা বলল, 3টার দিকে আয়সা আমাকে নিয়ে যাস। পারবো না। কেন পারবি না? এমনি। ওকে, তোর যা ইচ্ছা কর। আমি ব্যাংক থেকে চলে আসলাম। এসে আব্বার হাতে টাকাগুলো দিলাম। রুমে এসে শুয়ে শুয়ে বই পড়তেছি। সুবর্ণা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে সাকিবের মতো না নিয়ে বিয়ে করে
নিজের পায়ে কুড়াল মারছে। ভাবছিল বিয়ের পর সাকিব সুবর্ণার কথা মতো চলবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সুবর্ণা মাপচে কুল পাচ্ছে না। কি করলে সাকিব সুবর্ণার কথা মতো চলবে, সুবর্ণার মনের কথা বুঝবে, সুবর্ণার কষ্ট বুঝবে, সেটাই সুবর্ণা খুঁজে পাচ্ছে না। তার সাথে কথা বললে খালি বলে চলে যেতে, এই কথা বললে সুবর্ণার অনেক কষ্ট লাগে। সাকিব কি বোঝে না সুবর্ণার কষ্ট? মনে হয় বুঝে না বোঝার ভান করে। সুবর্ণার নিয়ত করলো সাকিব যতই কষ্ট দিক সাকিবকে ছেড়ে কোথাও যাবে না, কারণ সুবর্ণা সাকিবকে অনেক বেশি ভালোবাসে। সাকিব ভালোবাসে কিনা জানি না। সুবর্ণা এখন কাজে মন দিয়েছে। কিছুক্ষণ পর এক পিএস এসে বলে গেল স্যারের রুমে যেতে, মিটিং আছে। সুবর্ণা স্যারের রুমে গিয়ে দেখে কেউ নেই। সুবর্ণা ভাবলো আমার একা আবার কিসের মিটিং। অফিসে ঢুকে সালাম দিল। অফিসের স্যারটা খুব হ্যান্ডসাম। শুনছে বিয়ে হয়ে বলে ডিভোর্স হয়ে গেছে। সেসব দেখে লাভ নাই, কী জন্য ডাকছে সেটা শুনি। স্যার বলল, সুবর্ণা কেমন আছেন? জি স্যার, ভালো। তুমি বলে বিয়ে করেছো? জি স্যার। ছেলে কি করে? পড়াশোনা করেন। ভালো। জি স্যার। কিছুদিন তো ছুটি কাটালেন, এখন কাজে মন দিন। জি স্যার। যাও, কাজে যাও। জি স্যার। সুবর্ণা স্যারের কাজ কারবার কিছুই বুঝলো না। কোনো দিন তো আমার ফ্যামিলি নিয়ে আর পার্সোনাল বিষয় নিয়ে জিজ্ঞাসা করছে না, আজ এসব প্রশ্ন। কিছুই বুঝলো না সুবর্ণা। যাই হোক, সুবর্ণা কাজে মন দিল। কাজ শেষ হলে ভাবছিল সাকিবকে ফোন দিল। অনেকক্ষণ পর ফোন ধরলো। কোথায় তুই? বাসায়। কেন? চল না কোথাও ঘুরতে যাই। আপনি এখন কোথায়? ব্যাংক থেকে বের হচ্ছি। ব্যাংক থেকে বের হয়ে দেখেন আশেপাশে কোনো রিক্সা আসেনি, থাকলে সোজা বাসায় চলে আসেন, 1 মিনিট দেরি না করে। ওকে, আসতেছি। আপনি আসলে আমি বাইরে যাব। কোথায় যাবি? খেলা আছে। কেন, ওখানে না গেলে হয় না? কবে জানি তোর পা ভাঙে। আরে ভাঙবে না, তাড়াতাড়ি আসেন। ওকে। সুবর্ণা ভাবলো সাকিবের এতটুকু কথাতেই কেন জানি ভালো লাগছে। সাকিব বলছে তাড়াতাড়ি বাসায় যেতে, এটাই সুবর্ণার জন্য অনেক কিছু। সুবর্ণা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমি শুয়ে শুয়ে বই পড়তেছি, গল্পের বই। আপনারা অনেকেই ভাববেন মোবাইলের যুগে আবার বই পড়া। আমি ছোটবেলা থেকেই গল্পের বই পড়তে ভালোবাসি। যারা বই পড়ে তাদের জিজ্ঞেস করে দেখেন। বই পড়তে পড়তে আমার চোখে ঘুম চলে আসলো। দরজায় টোকা দিতে ঘুম ভাঙলো, দেখি সুবর্ণা এসে দরজা লাগিয়ে দিল। এসে আমার সামনে কাপড় পাল্টাতে শুরু করলো। আমি বললাম, আরে আরে কি করছেন? আমি আসি, দেখছেন না? তুই আসর তো কি হয়েছে? তুই দেখলে সমস্যা কি? তোর জন্যই তো সব। আরে পাগল নাকি? আমি একজন ছেলে। জানি তুই ছেলে, তুই আমার জামাই তো। তুই এসব জামাই দেখবে না তো অন্য কেউ দেখবে? দূর, আপনি কাপড় পাল্টান। আমি বেলকনিতে গেলাম। ওকে, যা। আমি বেলকনিতে চলে আসলাম। কতক্ষণ বসে রইলাম। সুবর্ণা ডাক দিল, বলল, কিরে একটু এদিকে আয় তো। কাপড় পাল্টানো হয়েছে? তুই এদিকে আসবি তো? আমি ভিতরে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি সুবর্ণা শুধু ব্রা পরে দাঁড়িয়ে আছে। সুবর্ণা বলল, পেছনের দিকটা খুলে দে তো, আমি ধরতে পারছি না। আমি নাই। এই বলে আমি দৌড় দিয়ে বেলকনিতে চলে আসলাম। সুবর্ণা বলল, কিরে খুলে দিয়ে যা, আমি আবার ফ্রেশ হব। আমি পারবো না। তোকে পারতেই হবে, তাড়াতাড়ি আস। পারবো না বলছি না। না খুললে কিন্তু আজকে এভাবেই বসে থাকবো। আমি ভাবলাম কি ঝামেলায় পড়লাম। আমি ঘরের ভিতরে ঢুকে সামনে গেলাম। আমার তার দিকে তাকাতেই লজ্জা করছে। হঠাৎ এমন কিছুর মুখোমুখি হব কল্পনাও করিনি। হোক না আমার বউ। সুবর্ণা বলল, তাড়াতাড়ি কর। আমি কাপা কাপা হাতে তার সাদা পিঠে হাত দিলাম। সুবর্ণা চোখ বন্ধ করে ফেললো। কোনো মতে ব্রাড পিছনের দিকটা খুলে এক দৌড়ে বেলকনিতে। আমি ভাবলাম মনে হয় বাঁচলাম। সুবর্ণা কিছুক্ষণ পর ডাক দিল, বলল, কিরে খেয়েছিস? দে তো তোর মানি ব্যাগটা। মানি ব্যাগ দিয়ে কি করব? দে তো। সুবর্ণা মানি ব্যাগ চেক করলো। নিজের ব্যাগ থেকে কিছু টাকা দিয়ে বলল, নে এগুলো খরচ করিস। না লাগবে না। লাগবে। টাকাগুলো আপনার কাছে রাখেন, আমি চেয়ে নিব। মানি ব্যাগে থাকলে আমি খরচ করে ফেলবো। ওকে। আমি ভাবলাম যাই খেলাধুলা করে আসি। ট্রাউজার পরে রেডি হয়ে বাইরে বের হওয়ার জন্য রেডি হলাম। সুবর্ণা বলল, কোথায় যাস? জানেন না? না, জানি না। আমি গেলাম। এই বলে আমি বের হয়ে চলে আসলাম। এইভাবে কিছুদিন চলে গেল। আমি পরে আর সুবর্ণার সাথে রাতে শুই নাই। সে অনেক রিকোয়েস্ট করছিল, আমিও বেশি তাকে পাত্তা দেই নাই। সুবর্ণা কেন জানে আগের মতো এত কথা বলে না। সেও তার মতো থাকে, আমিও আমার মতো থাকি। সেও তার কাজ করে, আমিও আমার কাজ আমি করি। একদিন আমি কলেজ থেকে সুবর্ণার ব্যাংকের সামনে দিয়ে আসছিলাম। কেন জানি মনে হলো ব্যাংক থেকে ঘুরে আসি, সুবর্ণাকেও দেখে আসি। আরও বলছিল ব্যাংক থেকে গিয়ে ক্রেডিট কার্ড আনতে। তাই ভেবে আমি ব্যাংকের ভিতর ঢুকে সুবর্ণার ডেস্কে আসলাম। দেখি ওর নাই।
ব্যাপারটা কিছু বুঝলাম না, মনে হয় মিটিং করে। সেই ভেবে কিছুক্ষণ বসে রইলাম। অনেকক্ষণ হয়ে গেল আসছে না। আমি পাশের একজনকে জিজ্ঞেস করলাম, ভাই উনি কোথায় গিয়েছে? জানি না ভাই, কোথায় যেতে পারে আপনার মনে হয়? ইদানিং দেখতাছি বসের অফিসে বেশি যাই, সেখানেই যেতে পারে। ভাই আপনাদের বসের অফিসটা কোথায়? 3 তলায়। ধন্যবাদ ভাই। ওয়েলকাম। আমি 3 তলায় গিয়ে বসের রুম বের করলাম। দেখি সুবর্ণা স্যারের সাথে কথা বলতেছে, আর একটু পরপর সুবর্ণা আর স্যার একসাথে হাসি দিয়ে উঠতেছে। আমি কিছুই বুঝলাম না তারা দুজন একা একা কিসের মিটিং করে। আমি আবার ওই ভাইয়ের কাছে গেলাম, দেখি ও খুব ব্যস্ত। আমি বললাম, ভাই একটু কথা বলা যাবে? একটু দাঁড়ান ভাই। ওকে। এই ভাই কাজ শেষ করে বলল, জি ভাই বলেন। ভাই আপনার নাম কি? আমার নাম সাদিকুল। সাদিকুল ভাই, উনি কি সবসময় স্যারের রুমে মিটিং থাকে? ভাই অধিকাংশ সময় দেখি উনি স্যারের রুমে থাকে, তখন আমাদের কারো মিটিং থাকে না। তারপরে উনি স্যারের সাথে বসে কিসের কথা বলে জানি। ভাই আপনি কে? আপনি তার সম্পর্কে এত কিছু জিজ্ঞেস করছেন কেন? উনি আমার ওয়াইফ। ভাই আপনার সাথেই ওর বিয়ে হয়েছে। উনি এসে আমার সাথে হ্যান্ডশেক করলো। ভাই আমি এখন যাই, সুবর্ণা আসলে বইলেন আমি আসছি। ওকে ভাই। আমি ব্যাংক থেকে বের হয়ে বাসায় চলে আসলাম। আমি ভাবতেছি সুবর্ণার অন্য কোনো মতলব আছে, না হলে কাজ বাদ দিয়ে তার বসের রুমে গিয়ে বসে থাকবে কেন? আর সারি বা কেমন? সুবর্ণার সাথে এত কথা কিসের? নিশ্চয়ই কোনো মতলব আছে। ভাবলাম সুবর্ণা আসলে জিজ্ঞেস করব, আবার ভাবলাম না, দেখি সুবর্ণা কি করে। সুবর্ণা এখন আর আগের মতো কেয়ার করে না। এখন কেন জানি তার থেকে বেশি আমার কষ্ট হয়। তার এমন চুপচাপ থাকা আমার কেন জানি ভালো লাগে না। কিছুক্ষণ পর সুবর্ণা বাসায় আসলো, ঘরে ঢুকে বলল, তুই বলে ব্যাংকে গিয়েছ? হুম। আসলে আমি একটা মিটিংয়ে ছিলাম, তুই ফোন দিতি। না থাক, ভাবলাম যদি তোমার মিটিংয়ে সমস্যা হয়। কি জন্য গিয়েছিলি? এমনি ওই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে রেখে যাই। হুম। দুপুরে কি খেয়েছো? তেমন কিছু না। তোমার বসের সাথে লাঞ্চ করছো তাই না? হুম। ভালো। এই নে তোর ভিসা কার্ড। হুম। সুবর্ণা আমার সাথে কথা বলছে আর ড্রেস চেঞ্জ করতে লাগলো। সুবর্ণা বলল, দেখতেছস না ড্রেস চেঞ্জ করছি, বাইরে যা। না যাব না। থুর, আমার লজ্জা করছে। আমি চোখ বন্ধ করলাম, অন্যদিন হলে বাইরে চলে যেতাম। ধুর। সুবর্ণা বাথরুমে ঢুকে গেল, বাথরুম থেকে ড্রেস চেঞ্জ করে বের হলো। সুবর্ণা বলল, কি রেখেছিস? না। কেন? তুমি আসলে ভাবছিলাম একসাথে খাবো, কিন্তু তুমি তো তোমার বসের সাথে খেয়ে এসেছো। দাঁড়া, আমি খাবার নিয়ে আসছি। না খাবো না। কেন? তুমি খেয়ে এসেছো তাই এখন আর রুচি হচ্ছে না। না, তোকে খেতে হবে। তুই না খেলে আজ থেকে তোর সাথে কথা নাই। ওকে, কথা বইলো না। সাকিব, বলেন। এখনো কি আমি তোর পর? তোর সাথে কতদিন হয়ে গেল দুজন একসাথে থাকতেছি। এতদিন পর ছিলেন না, এখন আস্তে আস্তে পর হচ্ছেন। পর হতে যাব কেন? আপনিই বলেন। একটা কথা বলবো? বলেন। তাহলে আমার কাছে আয়, আমাকে জড়িয়ে ধর, পরে বলবো। বললে বলেন, না হলে আমি গেলাম। আমার বলতে লজ্জা করছে, এদিকে আয় না। ওকে। আমি সুবর্ণার কাছে গিয়ে সুবর্ণাকে বুকে টেনে নিলাম। সুবর্ণাও 2 হাতে জড়িয়ে ধরে বলল, চল না, একটা বেবি নেই। আমি ভাবলাম সুবর্ণার কথা ঠিকই বলেছ, কিন্তু এখন সুবর্ণার মতিগতি কিছুই বুঝতে পারছি না। দেখি শেষমেশ কি হয়, পরে না হয় চিন্তা করব। আমি বললাম, দেখো, একে তো আমার কোনো কিছুই হয় নাই, মানে চাকরি, পড়ালেখা চালিয়ে যেতে হবে, আর এখন সম্ভব নয়। আর কিছুদিন সময় দাও। ওকে, তোর যতদিন লাগে সময় নে, প্লিজ আমাকে ছেড়ে চলে যাস না। ওকে। এখন প্লিজ কিছু খেয়ে নে। ওকে, খাচ্ছি। এই বলে সুবর্ণার ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিলাম। আমি কিস করতে লাগলাম, সেও রেসপন্স দিতে লাগলো। 1 মিনিট পর ছেড়ে দিলাম, কিন্তু সে আবার এসে আমার ঠোঁটে কিস করতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিল। আমি বললাম, ওকে, এখন তো খেয়েছি। এটাকে খাওয়া বলে? যা শয়তান। আমি একটু বাইরে যাব, টুর্নামেন্ট খেলা চলতেছে, আজকে আমরা খেলবো। আমিও যাব। তুমি গিয়ে কি করবে? তুমি মার সাথে রান্নার কাজে হেল্প করো। তোর খেলা দেখবো। ওকে, মার অনুমতি নিয়ে আসো, আর মরিয়মকেও সাথে নিয়ে নাও। ওকে। সুবর্ণ আমার সাথে বের হলো, সাথে মরিয়মও। মরিয়ম বলল, ভাই একটা মোবাইল কিনে দে না। মোবাইল দিয়ে কি করবি এখন? আরো বড় হয়ে নে। দে না কিনে, কার্টুন দেখবো। তোর ভাবিকে বল। মরিয়ম সুবর্ণাকে বলল, ভাবি একটা মোবাইল কিনে দেন না। ধুর, তোমার ভাইয়াকে বলো। ভাইকে তো বললাম, বললো আপনার কথা। তোমার ভাইয়া অনুমতি নিলে আমি কিনে দিব। মরিয়ম আবার আমার কাছে এসে বলল, অনুমতি দিয়ে দেন না। ওকে দিলাম, তবে সারাদিন 2 ঘন্টা মোবাইল টিপতে পারবি, আর বাকি সময় তোর ভাবির কাছে মোবাইল দিয়ে রাখবি। 2 ঘন্টা না, 3 ঘন্টা দিবি। না, 2 ঘন্টা। মরিয়ম, তুমি এদিকে আসো। ভাই অনুমতি দিয়েছে, এখন কিনে দাও। আগামীকাল কিনে দিব।
মরিয়ম খুশিতে নাচতে লাগলো। নাচোস কেন? এটা রাস্তা না। আমি মাঠে আসলাম, এসে দেখি সামিও তার গার্লফ্রেন্ড নিয়ে আসলো। আমাদের দেখে সামি কাছে আসলো, বলল, ভাবি কেমন আছেন? ভালো। সামি চল যাই মাঠে, তোমরা এখানে বসে খেলা দেখো। আমি আর সামি মাঠে আসতে আসতে জিজ্ঞেস করলাম, কিরে আর কয়দিন? দোস্ত সর্বোচ্চ 2টা মাস। আর কয়টা ম্যাচ খেলতে হবে? আরও 4টা ম্যাচ খেলতে হবে, 2টা জিতলে সেমিফাইনাল। তোর কি মনে হয় আর কয়দিন টুর্নামেন্ট চলবে? আরও 1 মাস তো লাগবেই। ওরে বাবা। আমি ছোট থেকেই ফুটবল খেলা পছন্দ করতাম। কলেজে ফুটবল টুর্নামেন্ট হলে ওইখানে আমি ছিলাম। সামি খুব ভালো খেলে। আমি মিডফিল্ডার, সামি স্ট্রাইকে থাকে। খেলার মাঝখানে বিপক্ষ দলের একজন আমাকে পায়ে বাড়ি দেয়, আমি পড়ে যাই। মোটামুটি ভালোই ব্যথা পাই। খেলার শেষের দিক দিয়ে ওই বিপক্ষ দলের ছেলেটাকে সামি গিয়ে বাড়ি দেয়। এর 1 মিনিট পরই খেলা শেষ, আমরা ম্যাচ জিতি 1-0। খেলা শেষ হলে দেখি সুবর্ণারা এখনও দাঁড়িয়ে আছে। আমি কাছে গেলে সুবর্ণা বলল, খেলার মাঝখানে দেখলাম তুই পড়ে গিয়েছ, ব্যথা পাইছ দেখি। আরে তেমন কিছু না, বাড়ি চলো। আমি হাঁটতে হাঁটতে বাড়ি আসলাম। এসে সুবর্ণা বলল, দেখি তোর পাটা। জানি সুবর্ণা দেখলে বকাঝকা করবে, সেজন্য দেখাতে চাচ্ছিলাম না। আরে কিছু হয় নাই। দেখাবি নাকি তোর মাকে গিয়ে বলবো? কিছু হয় নাই তো, কি গিয়ে বলবা? দেখাইলেই সমস্যা কি? ওকে দেখো। আমি ট্রাউজার উপরে তুলে দেখালাম, অনেকখানি জায়গা কালো হয়ে গেছে। সুবর্ণা বলল, জানতাম এরকম কিছু একটা হয়েছে। দেখছো কালো হয়ে গেছে। তোরে এত করে বলি খেলার দরকার নেই, এখনো কি ছোট আসোস? হয়েছে, থাক আর বলতে হবে না। সুবর্ণা বরফ এনে সেখানে দিল আর বলল, সামনে থেকে আর খেলার দরকার নেই। না খেলবো। তুই কি আর আমার কথা শুনবি? পরে আবার ব্যথা পাবি। চুপ করো না এখন। সুবর্ণা সুন্দর করে বরফ লাগিয়ে দিল। আমি গোসল করে পড়তে বসলাম। সুবর্ণা মার সাথে গিয়ে রান্নার কাজে হেল্প করতে লাগলো। একটু পর হালকা নাস্তা দিয়ে গেল। কিছুক্ষণ পড়ালেখা করে ভাবলাম বাইরে থেকে একটা সিগারেট খেয়ে আসি। সুবর্ণা আসলে বললাম, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। এখন কোথাও যাওয়ার দরকার নেই, বসে বসে পড়। না যাব। কেন এখন বাইরে যাবি? আমি একটা সিগারেট খাইতে। ধুর, তুই কি জীবনেও ভালো হবি না? না। এখন যদি যাস তাহলে তোর মার কাছে বলে দেবো তুই সিগারেট খাস। বইল। এই বলে আমি বাইরে চলে আসলাম। আমি জানি সুবর্ণা বলবে না। আমি সিগারেট খেয়ে বাসায় আসলাম। আসার সময় মরিয়মের জন্য সুবর্ণার জন্য আইসক্রিম নিয়ে আসলাম। সুবর্ণা আইসক্রিম পেয়ে মহা খুশি, বলল, তাহলে এই ছিল তোর মনে? হুম। ভাত খেয়ে যা। আসতেছি। আমি খেয়ে দিয়ে রুমে এসে গল্পের বই পড়তেছি। আমি নিচে শুই বরাবরই মতোই আজকেও নিচে শুইলাম। সুবর্ণা এসে দেখে আমি নিচে শুয়ে আছি। সুবর্ণা বলল, কিরে আজকেও নিচে শুবি? কেন, আজকে কি কোনো স্পেশাল দিন নাকি? না, ওপরে শো। না। হয় তুই আমার সাথে ওপরে শো, নইলে আমি তোর সাথে নিচে শুবো। আমি এটাই চাইছিলাম, তোমার যা ইচ্ছা করো। সুবর্ণা আমার পাশে বালিশ দিল আর গিয়ে কাপড় চেঞ্জ করলো। সুবর্ণা এতক্ষণ সালোয়ার কামিজ পরা ছিল, সেগুলো চেঞ্জ করে একটা লেহেঙ্গা আর হাতা কাটা গেঞ্জি পরলো। তাকে অনেক সুন্দরই লাগছিল। সুবর্ণা আমার পাশে শুয়ে পড়লো আর পিছন থেকে জড়িয়ে ধরলো আর আমার ঘাড়ে মাথা রাখলো। সুবর্ণা বলল, সাকিব এদিকে ফির। কেন? আরে ফির না। ওকে। আমি সুবর্ণার দিকে ফিরলাম। সুবর্ণা আমার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছো কেন? এমনি তোকে দেখতে ইচ্ছে করছে। কি? দাঁড়াও দেখাচ্ছি মজা। এই বলে আমি সুবর্ণাকে কোলে তুলে নিলাম। সুবর্ণাও আমার গলায় ধরলো। আমি তাকে বিছানায় নিয়ে ফেললাম। আমিও তার পাশে শুয়ে পড়লাম। সুবর্ণাও আমাকে জড়িয়ে ধরলো। আমিও আমার সুবর্ণাকে জড়িয়ে ধরলাম এবং তার কপালে চুমু খেলাম। ভাবলাম আসলে সুবর্ণা আমাকে সত্যি মনে হয় খুব ভালোবাসে আর আমি তাকে খুবই ভালোবাসি। এতদিন কি হয়েছে জানি না, এখন থেকে নিয়ত করলাম তাকে সবসময় আগলে রাখবো। সে আমার জন্য অনেক কষ্ট সহ্য করছে, এখন থেকে নিয়ত করলাম তাকে আর কোনো কষ্ট সহ্য করতে দিব না। তাকে আমি সত্যি অনেক ভালোবাসি। এসব কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সুবর্ণা পড়ছে বিপদে। সুবর্ণার ব্যাংকের ম্যানেজার কারণে অকারণে অধিকাংশ সময় সুবর্ণাকে অফিসে বসিয়ে রাখে। এটা সেটা আজাইরা কথাবার্তা বলে আর মাঝে মাঝে এমন এমন জোকস বলে না, না হেসে থাকতেই পারে না সুবর্ণা। সুবর্ণা স্যারকে নাও বলতে পারে না। একদিন সুবর্ণার ম্যানেজার সুবর্ণাকে জিজ্ঞেস করলো, তোমার ওই পিচ্চি জামাই কি তোমাকে খুব ভালোবাসে? ওই সময় সাকিবের সাথে সুবর্ণার সময় খারাপ যাচ্ছিল, তাই সুবর্ণা বলল, ভালোবেসে স্যার। আমার মনে হয় ভালোবাসে না। আপনার এরকম মনে হয় কেন? দেখো, এসব আমরা পিছনে ফেলে এসেছি, সব বুঝি আমরা। যদি তোমার তাকে ভালো না লাগে তাহলে তুমি তাকে ছেড়ে দাও। সুবর্ণা তখন আর কিছু বলে নাই। বাড়িতে এসে আমার সাথে রান্নাঘরে কাজ করতেছে। আম্মা জিজ্ঞাসা করলো, মা তুমি এরকম সব সময় মুখ গোমরা করে থাকো কেন?
তেমন কিছু না আম্মা। আমি সব বুঝি মা, জানি তোমার সাথে সাকিবের সময় ভালো যাচ্ছে না। মা, এখানে আমাদের কিছু করার নেই। একে তো আমরা তার অনুমতি ছাড়াই তোমাকে তার সাথে বিয়ে দিয়েছি। এখন যদি তাকে গিয়ে কিছু বলি তাহলে সে সম্পূর্ণ দোষ দিবে আমাদের। সুবর্ণা কেঁদে দিল এবং আম্মাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলতে লাগলো, আমি জানি আম্মা, সাকিব একদিন আমাকে ঠিক বুঝবে, আমার গুরুত্ব বুঝবে। সে খুব ফ্রেশ মাইন্ডের ছেলে। আমার মনে হয় তোমাকে সে খুব ভালোবাসে। একটু ধৈর্য ধরো মা। আমি তাকে খুব ভালোবাসি আম্মা। আমি জানি মা, এখন কেঁদো না। আর শোনো, সামনের মাসে আমরা এই ফ্ল্যাট ছেড়ে দিয়ে নতুন একটা ফ্ল্যাটে চলে যাব। না আম্মা, আপনারা যান, সাকিবের সাথে ঝামেলা শেষ করে আমরা আসব, আর এই ফ্ল্যাটের ভাড়া আমি দিব। কেন মা, শুধু শুধু অপচয় করবা? আমাদের সাথে নতুন ফ্ল্যাটে চলো। না আম্মা, সাকিবের সাথে ঝামেলা মিটমাট করে আমরা আসব। প্লিজ আম্মা, না করেন না। ওকে, তোমার যা ইচ্ছা করো। ওকে আম্মা, এই জন্য আপনাকে আমার এত ভালো লাগে। যাও, সবাইকে বলো খাবার খেতে। আচ্ছা আম্মা। সুবর্ণা সবাইকে খাবার খেতে ডাকে। এর কিছুদিন পর জানি সাকিবের কি হলো। ব্যাংক থেকে আসার পর সুবর্ণাকে খুব কেয়ার করতে শুরু করে। সুবর্ণা ভাবলো সাকিব মনে হয় সুবর্ণাকে বুঝতে পারছে, এটাই সুবর্ণা চাই। এর কিছুদিন পর সুবর্ণা অফিসে কাজ করতেছিল। পিএস এসে বলে গেল অফিসে কিসের মিটিং আছে সবার। সুবর্ণা অফিসের মিটিংয়ে গেল, গিয়ে সবার সাথে বসলো। মিটিংয়ে স্যারের কথা শুনে সবাই খুশি, কারণ স্যার বলেছে সামনে 2 সপ্তাহ পর ব্যাংকের পক্ষ থেকে একটা ভ্রমণ আছে, 2 থেকে 3 জন সাথে নিতে পারবে। এটা শুনে সবাই হাততালি দিল, কারণ সবাই চেয়েছিল একটা ভ্রমণ হোক, আর সেটা হলো কক্সবাজার 3 রাত 2 দিন, মানে 1 রাতে সেখানে যাওয়া, আরেক রাতে সেখানে থাকা, আরেক রাতে সেখানে থেকে আসা। আর যারা যারা সেখানে যাবে তাদের আলাদা একটা স্যালারি দেওয়া হবে, কারণ ব্যাংকের মেইন শাখার বস যিনি বাংলাদেশে এই ব্যাংকটা পরিচালনা করেন তিনি সেখানে থাকবেন এবং তিনি সেখানে বক্তব্য রাখবেন, সেজন্য সেখানে সবাইকে থাকতে হবে। মিটিং শেষ হলে সুবর্ণার আর খুশি ধরে না, কারণ সাকিব আর সুবর্ণার একটা ফ্রিতে ট্যুর হয়ে গেল, আর মন চাইলে মরিয়মকে সাথে নিয়ে যাবে। ওর এখন স্কুল বন্ধই। সুবর্ণার ভাবতেই কী যে ভালো লাগছে। ভাবলো এই খুশির সংবাদটা আগে সাকিবকে দিয়ে দেই, আবার ভাবলো না, এই খুশির সংবাদটা সুবর্ণা অন্যভাবে দিতে চায়। ঘড়িতে তাকিয়ে দেখে আরও 1 ঘন্টা আছে 3টা বাজতে। 1 ঘন্টা কাজ করে বাসায় আসে, এসে রুমে ঢোকে। আমি পরদিন ঘুম থেকে উঠে কলেজে গেলাম, কলেজ থেকে এসে বাসায় শুয়ে রইলাম, ঘুমিয়ে গেলাম। কতক্ষণ ঘুমালাম জানি না। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা ছুঁই ছুঁই। দেখি সুবর্ণা নামাজ পড়তেছে, মনে হয় মাগরিবের নামাজ শেষ করলে আমি বললাম আজান দিয়ে দিয়েছে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে নে। ওকে। আমি ফ্রেশ হয়ে নামাজ পড়ে পড়ার টেবিলে বসলাম, কিছুক্ষণ পড়লাম। সুবর্ণা মাথার চুল আঁচড়াচ্ছে, মাথার চুল আঁচড়ায় ঠোঁটে লিপস্টিক দিল। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, এরকম সাজতেছো কেন? তোকে একটা খুশির সংবাদ দিব। সেজন্য সাজতে হবে? সুবর্ণা আমার পিছনে এসে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো আর গালে একটা চুমু দিল। বলো কি সুসংবাদ? তার আগে আমাকে একটা চুমু দে। আমি সুবর্ণার গালে চুমু দিলাম। এবার বলো। না, ঠোঁটে কিস কর। দূর, তুমি না দিন দিন। বল দিন দিন। আমি সুবর্ণাকে হাত ধরে সামনে আনলাম, এনে টেবিলের উপর বসালাম। আমি দাঁড়িয়ে সুবর্ণা 2 ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। সুবর্ণাও রেসপন্স দিতে লাগলো। আমি একসময় সুবর্ণার কাপড়ের ভিতরে হাত ঢুকিয়ে ফেলি আর পিছন থেকে তাকে আদর করতে থাকি। কতক্ষণ গেল মনে নাই। কারো দরজায় টোকায় হুঁশ ফিরল, মরিয়ম ডাকতেছে। সুবর্ণা কাপড় ঠিক করে দরজা খুলে আমি পড়ায় মন দিলাম। মরিয়ম ভিতরে আসলো, বলল, ভাবি আমার মোবাইলটা কোথায়? ও, আমার একটুও মনে নাই। মনে তো থাকবেই না, আমি বলছি না। আরে মন খারাপ করতেছিস কেন? আমার মনে ছিল, ভাবলাম তুমি কেমন মোবাইল পছন্দ করো, তাই তোমাকে নিয়েই মোবাইল কিনবো। এখন কিনে দিন। এখন চা, আগামীকাল কিনে দিব। না এখন। আরে খামতেছো কেন? ওকে, তুমি গিয়ে রেডি হও, আমরা আসতেছি। ভাবি সত্যি বলতেছেন তো নাকি মজা করতেছেন? তুমি কি আমার কথা বিশ্বাস করো না? করি। তাহলে গিয়ে রেডি হও। ওকে। মরিয়ম চলে গেল। আমি বললাম, আগামীকাল গেলেও তো পারতা। শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিয়ে লাভ আছে? এখন কি আব্বা আম্মা বাইরে যেতে দিবে? চলো গিয়ে বলি, সাথে তাদেরকে নিয়ে নে, রাতে ডিনার করে আসি। ধুর না, তাহলে তোমার মা বাবাকেও বললো। এখন হঠাৎ করে ওরা বললেই কি আর যাবে? বলতে তো প্রবলেম নাই। আরে চল, আব্বা আমাকে রাজি করাই, পরে না হয় আমার বাবা মাকে বলিস। ওকে চলো। আমি আর সুবর্ণা গিয়ে মা বাবাকে বলে রাজি হয় নাই। পরে সুবর্ণার আব্বা আমার কথা বলে রাজি হয়েছে। সুবর্ণাও তার আব্বা আম্মার সাথে কথা বলে রাজি করাই। পরে 2 ফ্যামিলি একসাথে এক রেস্টুরেন্টে গিয়ে ডিনার করি। এই ফাঁকে মরিয়মের জন্য একটা মোবাইল কিনে সুবর্ণা। সবশেষে সবাই একসাথে বাড়ি আসি। রাতে ঘুমানোর সময় আমি বললাম, সুবর্ণা মোট কত টাকা খরচ হয়েছে? সেসব জেনে লাভ নেই। না, বলো। মরিয়মের জন্য মোবাইল কিনেছি 38,000 টাকা দিয়ে, আর রেস্টুরেন্টে খরচ হয়েছে 5,000 টাকা। একটু বেশি হয়ে গেল না?
মরিয়মের জন্য এত দামি মোবাইল কেনার প্রয়োজন ছিল? মন খারাপ করতেছিস কেন? শোন, তোকে কিছু কথা বলি। শোন, আমার যা কিছু আছে সব তোর জন্য। আমার টাকা পয়সা সব তোর। তুই যেভাবে খরচ করতে মন চায় সেভাবে কর। আর আমার আর তোর মাধ্যমে যদি তোর বাবা মা আর আমার বাবা মা যদি খুশি হয়, এর চেয়ে বড় পাওয়ার কি আছে? শোন, তুই আমার থেকে যা চাস আমি তোকে তাই দিব। তার বিনিময়ে শুধু তুই আমাকে তোর মনে একটু জায়গা দে, একটু ভালোবাসতে দে, যেটা নিয়ে আমি সারা জীবন চলতে পারি। আমি সুবর্ণাকে কাছে টেনে এনে নিজের বুকে শুয়ে দিয়ে বললাম, আমিও তোমার থেকে কিছু চাই না। আমি চাই সুখে দুঃখে কষ্টের সময় তোমাকে যেন আমার পাশে চাই। এর মনের ভিতর তুমি আছো, তুমি থাকবা। আমরা কবে বেবি নিব? আগে আমি উপার্জনের পথ বের করি, পরে তুমি চাকরি ছেড়ে দিবা। পরে তোমার কাজ হচ্ছে বেবির দেখাশোনা করা আর আমাকে ভালোবাসা। এখন কি তোকে ভালোবাসি না? সুবর্ণা কি যেন বলবা বলছিলা? 2 সপ্তাহ পর আমাদের ব্যাংক থেকে একটা ট্যুর হচ্ছে, সেখানে 2 থেকে 3 জন যাওয়া যাচ্ছে। সঠিক তারিখ বলো। সুবর্ণা তারিখ বললে আমি বললাম, আমার যাওয়া হবে না। কেন? কারণ ওই দিন আমাদের টুর্নামেন্টের ফাইনাল খেলা, আর আমাদের টিম ফাইনালে উঠেছে। খেলা রেখে ঘুরতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, আর এটা ফাইনাল খেলা, কোনোভাবেই মিস করা যাবে না। সুবর্ণার মনটা খারাপ হয়ে গেল। সেখানে গেলে আলাদা একটা স্যালারি দিবে। আচ্ছা দেখি স্বামীর সাথে কথা বলে, স্বামী কি বলে। দেখ, তোরে ছাড়া ট্যুর আমার পানি, তার চেয়ে ভালো না যাওয়া। ওকে দেখি, স্বামীর সাথে কথা বলে এখন হাসি দাও আর লাইট বন্ধ করে আসো। সুবর্ণা গিয়ে লাইট বন্ধ করে এসে আমার পাশে শুয়ে পড়লো এবং আমাকে জড়িয়ে ধরে বলল, সামনের সপ্তাহ মনে হয় তোর আব্বা আম্মা নতুন ফ্ল্যাটে চলে যাবে। কেন আমরা যাব না? না, আমরা এই ফ্ল্যাটে থাকবো দুজনে, ভাড়া আমি দিব। পরে কোনো এক সময় না হয় চলে যাব। তোমার শুধু অপচয়। এখন ঘুমা, আমাকে একটা চুমু দিয়ে। আমি সুবর্ণাকে চুমু দিয়ে ঘুমিয়ে গেলাম। এভাবে আস্তে আস্তে সুবর্ণা ভ্রমণের দিন চলে আসলো। আমি যেতে পারবো না, কারণ ফাইনাল খেলা। স্বামী বলছে কোনোভাবেই মিস করা যাবে না, তাই সুবর্ণার সাথে মরিয়মকে পাঠাবো ঠিক করলাম। কিন্তু সুবর্ণা বলল তার ছোট বোনকে সাথে নিবে। আবার ভাবলাম এত দূরে একা দেওয়া ঠিক হবে কি না, কিন্তু সে বলল খুব জরুরি। তাই ভাবলাম যাক, যেদিন রাতে ওরা যাবে পরদিন আমাদের ফাইনাল খেলা। আমার জন্য কি আর ফাইনাল খেলার ডেট পিছনে দিবে? আর এদিকে মরিয়ম আব্বা আম্মা নতুন ফ্ল্যাটে চলে গেল। ও চলে গেলে আমি একা হয়ে যাব। দূর একদিন কি হবে, এই কয়দিন তাকেও বেশি পাশে পাই নাই, কারণ তার ব্যাংকে খুব কাজ গেছে। সুবর্ণা যেদিন যাবে সেদিন দুপুরে আমার জন্য রান্না করছে। 2 দিন খাওয়ার জন্য আমি না করছি, বলছি বাইরে থেকে খেয়ে নিব। ও বলে শুধু শুধু বাইরে খেয়ে পেটের 12টা বাজাতে চাস? যাই হোক, আমি রান্নাঘরে গেলাম, গিয়ে বললাম, কেন শুধু শুধু রান্না করছো? আর তোমার সুন্দরী মুখটা লাল হয়ে যাচ্ছে। যা তো এখন, আমাকে রান্না করতে দে। ওকে, রান্না করে আসো। আমি ঘরে গিয়ে গোসল করলাম, গোসল করে শুয়ে রইলাম। একটু পরে সুবর্ণা আসলো। সে এসে গোসলখানায় ঢুকলো, গোসল করে বের হলো। একটা প্লাজো পরলো আর একটা কামিজ। আমি অবাক হয়ে তার রূপ দেখতে লাগলাম। একটু পর মাঠে যাব প্র্যাকটিস করতে। না গেলে হয় না? বুঝোই তো, আগামীকাল ফাইনাল খেলা। ভাবছিলাম তুমি থাকবা, কিন্তু তার হলো না। দেখ, এখানে আমার কিছু করার আছে? আমার জন্য কি তারা কি ডেট পিছিয়ে দিবে? তুই বললে না যাই? না থাক, যাও। গিয়ে কিন্তু পানিতে নামবে না, আর বেশি দূরে যাবে না। এখন বল শুধু, আমি আর তুই কবে ট্যুরে যাব? তুমি বলো। দেখি ব্যাংক থেকে কবে ছুটি পাওয়া যায়। তোমার বুকে ওড়না দাও না কেন? না, ওড়না দিব না। দাও, আমার চোখ শুধু তোমার ওই দুটোর দিকে যাচ্ছে। প্লিজ ওড়না দাও। দেখ, ভালো করে দেখ, এসব তো শুধু তোর। না, ওড়না দাও, আমার লজ্জা করছে। কি আজব, আমি তোর বউ, তুই যেটা করতে মন চাই কর। দূর, এখন না। কয়টায় বের হবা? 11টার সময় বাস ছাড়বে, 10টার সময় ব্যাংকে থাকতে হবে। তুই আমাকে বাসে দিয়ে আসবি। ওকে। কোনো মেকআপ করতে পারবে না, আর বোরকা ছাড়া বের হবে না। ওকে। সুবর্ণা উঠে আমার কাছে আসলো, এসে আমার পাশে শুয়ে পড়লো। যার আগে তোকে একটু মন মতো জড়িয়ে ধরে নেই। এই বলে সুবর্ণা আমাকে জড়িয়ে ধরলো আর একটা পা আমার উপর তুলে দিল। তার প্লাজো হাঁটু অবধি উঠে গেল। আস্তে আস্তে সে আমার উপরে উঠে গেল আর আমাকে উড়াধরা কিস করতে লাগলো। আমিও কিসের রেসপন্স দিতে লাগলাম। আমি একটা হাত তার কাবিজের ভিতর ঢুকিয়ে দিলাম। সে আমার মাথা ধরে ইচ্ছে মতো কিস করতে লাগলো, যাতে আমি ছুটতে না পারি। অনেকক্ষণ এভাবে চললো। এমন সময় আসরের আজান দিল, আমাদের হুঁশ ফিরল। সুবর্ণা কিস ছেড়ে আমার উপর শুয়ে পড়ল। আমার ছোট ছোট চাপদারিতে নিজের গাল ঘষাতে লাগলো। কি হলো, এবার ছাড়ো। না, মন চাচ্ছে আজকে সারা দিন রাত তোর সাথে এভাবে শুয়ে থাকতে। এই বলে সে আবার কিস শুরু করলো। এবার ঠোঁটে, মুখে, নাকে, কপালে, গলায় সারা মুখ চুমুতে ভরিয়ে দিল। আমি দেখতেছি সুবর্ণা ছাড়বে না, তাই আমি তাকে কোলে তুলে নিলাম। সে আমার গলায় ধরে তখনও আমাকে কিস করে চলেছে। আমি কোলে করে দরজার সামনে নিয়ে আসলাম।
এসে তাকে কোল থেকে নামিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে আসলাম। খিরে পালাচ্ছিস কেন? আসতেছি। আমি মাঠে এসে প্র্যাকটিস করে সন্ধ্যার দিকে বাড়িতে আসলাম। এসে দেখি মরিয়ম আর সুবর্ণার বোন রেডি হয়ে বসে আছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সুবর্ণাও রেডি হলো। সুবর্ণা বলল, দেখ তো কেমন লাগছে। খুব সুন্দরী। আমার একটুও ভালো লাগছে না, কেমন জানি ভয় করছে। ভয় কি আছে, আমি তো আছি। তুই কি আমার সাথে যাবি? না, তবে ফোনে কথা বলবে। ওকে শোন, এখন বের হয়ে যেতে হবে, অফিসে মিটিং আছে একটা, মিটিং শেষ করে পরে বাসে উঠতে হবে। ওকে চলো বের হই। আর রান্নাবান্না করা আছে, ফ্রিজে রাখা আছে, বের করে গরম করে খেয়ে নিস। ওকে। তোর জন্য কি আনবো? আমার জন্য কিছু আনা লাগবে না, আমি শুধু চাই তুমি আবার আমার কাছে ফিরে আসো। এই শোন না, শেষমেশ একটা কিস দিয়ে দে। ওকে। আমি সুবর্ণাকে কাছে এনে তার ঠোঁটে কিস বসালাম। কিছুক্ষণ পর ছাড়লাম। সুবর্ণা বলল, মন চাচ্ছে না তোকে ছেড়ে চলে যেতে, তোকে ছাড়া কি করে থাকবো? আরে একদিনই তো, দেখবে চলে যাবে। চল রেডি হয়ে নে। আমি রেডি। চল তাহলে বের হই। আমরা রিক্সা দিয়ে প্রথমে ব্যাংকে আসলাম। রিক্সায় আমি আর সুবর্ণা একসাথে বসলাম। সুবর্ণা সারাক্ষণ আমার হাত শক্ত করে ধরে রাখলো। বিদায় নেওয়ার সময় সুবর্ণার চোখের কোণে পানি দেখলাম। ও আমাকে একদিন ছাড়া থাকতে কত ভয় পাচ্ছে। যদি আমি সারা জীবনের জন্য চলে যাই তখন কি করবে? আসলে বাস্তবতা তার উল্টা। আমরা সবাই জানি কারো জন্য কোনো কিছু থেমে থাকে না। যাই হোক, তাকে বিদায় দিয়ে বাড়িতে আসলাম। ভাবলাম এখন ইচ্ছা মতো সিগারেট খেতে পারবো, তাই বাড়িতে এক প্যাকেট বেনসন নিয়ে নিলাম। বাড়িতে এসে মনের ইচ্ছা মতো সিগারেট টানতে লাগলাম। এমন সময় সুবর্ণা ভিডিও কল দিল। আমি ফোন ধরলাম। কি রে, খেয়েছিস? না। এখন কি করস? আমি সিগারেট দেখালাম। আমি জানতাম আমি গেলে তুই ইচ্ছে মতো সিগারেট খাবি। এই তুই শেষবারের মতো সিগারেট খেয়ে নে, আর কোনো দিন যদি দেখি তোর খবর আছে। ওকে, শেষবারের মতো খেয়ে নেই। ওরা কোথায়? ওরা দুজনে এক সিট দিয়েছে, আর আমি বসছি আরেকজনের সাথে। দেখি কে সে। সুবর্ণা ক্যামেরা ঘুরিয়ে দেখালো। পাশে আরেকজন মেয়ে। আমি বললাম, তার কাছে মোবাইলটা দাও তো। কি বললি? তুমি দাও। সুবর্ণা মোবাইল দিল। আমি বললাম, আপু আপনি তো সুবর্ণাকে চিনেন, আমি ওর হাজবেন্ড। প্লিজ আপু, তাকে একটু দেখে রাখবেন, সে যেন একা একা কোথাও না যায়। আরে আমি ওকে কি দেখবো, ওর খেয়াল রাখার জন্য তো বসই আছে। কি বললেন আপু? ওকে, আমি কোথাও যাব না, আর ভালো করে খাওয়া দাওয়া করিস। এখন রাখি। আরে আমার কথা শুনো। এই বলে সুবর্ণা ফোন কেটে দিল। আমি ওই মেয়েটার কথা স্পষ্ট শুনতে পেয়েছি। আমি ভাবছিলাম সুবর্ণা আগের মতো কি এখনো বসের সাথে কথা বলে। আগে ভাবছিলাম আমি তাকে ইগনোর করাতে সে বসের সাথে টাইম পাস করে, কিন্তু তারপর থেকে তো আমি তাকে আর ইগনোর করিনি। সুবর্ণা কি ইচ্ছে করে বসের সাথে আলাপ করে আমার যেদিন ফাইনাল খেলা সেদিন তাদের ট্যুর দিল, যাতে আমি না যেতে পারি আর তারা মনের মতো আনন্দ করতে পারে। কিন্তু সুবর্ণার আচার আচরণে তো সেরকম কিছু বোঝার উপায় নেই। তাহলে কি সুবর্ণা আমাকে ধোকা দিল? আমি বিশ্বাস করতে পারছি না। ভাবলাম এখন তাকে এসব বলে রাগারাগি করে লাভ নেই, পরে ওইখানে গিয়ে কোনো অঘটন ঘটাতে পারে। তার চেয়ে ভালো সে বাড়িতে আসুক, তারপর তাকে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করব। আমি আরেকটা সিগারেট খেলে মাথাটা একটু টেনশন মুক্ত হলো। পরে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে সুবর্ণার সাথে একটু কথা বললাম। বিকেলের দিকে ফাইনাল খেলা হলো, যেখানে আমাদের পারফরমেন্স অনেক ভালো হলো, যার কারণে আমরা ম্যাচটা জিতে যাই 2-1 গোলে। সন্ধ্যার পরে শুয়ে মোবাইল টিপতেছিলাম। আমাদের জিতার কয়েকটি ছবি সুবর্ণাকে হোয়াটসঅ্যাপে দিলাম। সুবর্ণাকে বুঝতে দিলাম না আমার মনের কথা। ভাবলাম ফেসবুকে কয়েকটি ছবি আপলোড দেই। ফেসবুকে ঢুকে টাইমলাইন চেক করছিলাম। একটা পোস্টের উপর আমার চোখ আটকে যায়। দেখি সুবর্ণা আর তার বস একসাথে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে। আইডি চেক করে দেখি তার বসের আইডি। আমার কলিজায় গিয়ে আঘাত লাগলো। এটা আমি কি দেখছি? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। সুবর্ণা এমন কাজ কি করে করতে পারলো? কেন জানি অনিচ্ছা সত্ত্বেও চোখ দিয়ে পানি বের হচ্ছে। এখন তাকে কিছু বলবো না, সে ঠিক মতো বাড়িতে আসুক, পরে না হয় এটার ফয়সালা করব। পরদিন রাতে সে আসলো। আমি দরজা খুলে দিলাম। আসলে আমি আবার ঘুমিয়ে গেলাম। সুবর্ণা তার পাশের মেয়েটার প্রতি প্রচণ্ড রাগ হচ্ছে। সাকিবের ফোন কেটে দিয়ে সুবর্ণা বলল, আমার খেয়াল রাখার জন্য বস আছে, এই কথার মানে কি? তো বসই তো আপনার ভালো খেয়াল রাখে, সারাক্ষণ বসের অফিসে বসে থাকেন। কখন দেখছেন আপনি? কয়দিন আগে দেখেছি না। তো এই কথা আপনাকে কে বলছে? আমার হাজবেন্ডকে বলতে। বোকা পাইয়া সুন্দর একটা ছেলেকে বিয়ে করে ফেলেছেন, তার সত্য কথা জানা উচিত না? চুপ, যত সব ফালতু। কেন যে বস এদেরকে ব্যাংকে চাকরি দেয়? খালি মানুষের সংসারে ঝামেলা করার জন্য বসে থাকে। এখন তো ফালতু বলবেনি, কারণ সত্য কথা বলছি না। একটা কথাও বলবেন না। সুবর্ণাদের কক্সবাজার আসতে সকাল হয়েছে। সবাই হোটেল বুকিং করে রুমে চলে গেল। একটু পর মরিয়ম তারা বলল বিচে যাবে।
সুবর্ণা তাদের নিয়ে বিচে আসলো। বিচে তারা এসে অনেক খুশি। সুবর্ণা তাদের বলে দিল পানিতে না নামতে। একটু পর খেয়াল করলো তাদের অফিসের অনেকেই বিচে আসলো। অনেকেই তাদের ওয়াইফকে নিয়ে, আবার একা ছেলে মেয়ে নিয়ে। কে জানি সুবর্ণা বলে ডাক দিল। সুবর্ণা চেয়ে দেখে তার বস বলল, তোমার জামাই কোথায়? সে আসেনি। এমন একটা ট্যুরে তোমাকে সে একা আসতে দিল? স্যার, ও একটা টুর্নামেন্টের ফাইনাল খেলা আছে, সেজন্য আসেনি। সে তোমার হাজবেন্ড হয়, তার কাছে খেলা বড় নাকি তুমি বড়? তার আসা উচিত ছিল। হুম। আমার মনে হয় সে তোমাকে ভালোবাসে না। দেখো, সে এখনো ছোট, সে এখনো তোমার গুরুত্ব বোঝে না। প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। না স্যার, ও এমন না। চলো এদিকটাই যাই। হুম। চলো একটা ছবি তুলি। বস বলাতে সুবর্ণা না করতে পারলো না। বস ছবি তুললো তার মোবাইল দিয়ে। আমি তোমাকে কিছু বলতে চাই। জি স্যার, বলেন। দেখো, তোমার পিচ্চি হাজবেন্ড তোমাকে না ভালোবাসে না তোমাকে কেয়ার করে। প্রয়োজন শেষে তোমাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে দেখবে চলে যাবে। তার চেয়ে ভালো সময় থাকতে সাবধান হও। স্যার, বুঝলাম না। তার চেয়ে ভালো সময় থাকতে সাবধান হও মানে যদি তুমি তোমার হাজবেন্ডকে ভালো না লাগে তাহলে আমি আছি, তুমি আমার কাছে আসতে পারো। বসের মুখ থেকে এমন কথা বের হবে সুবর্ণা কল্পনাও করেনি। কি নিচু মনের মানুষ! দেখতেছে আমার জামাই আছে, তারপরেও কি বেহায়ের মতো প্রস্তাব দেয়। আর সাকিবকে ছাড়া সুবর্ণা কিছুই কল্পনা করতে পারে না। সাকিবই সুবর্ণার সব। সুবর্ণার চুপচাপ দেখে বস বলল, তোমাকে আমি চাপ দিচ্ছি না, আজকে ভালোভাবে চিন্তা করে আমাকে জানাও। ওকে, আমি যাই। এই বলে বস চলে গেল। সারাদিন এদিক সেদিক ঘুরে চলে গেল। পরদিন আবার বসের সাথে হোটেলে দেখা। বস বলল, তো সুবর্ণা, কি চিন্তা ভাবনা করলা? সুবর্ণা কোনো দ্বিধা ছাড়াই বলতে লাগলো, না স্যার, আমি তাকে ছাড়তে পারবো না। তাকে ছাড়া আমি কিছুই কল্পনা করতে পারি না। সাকিবের জন্য আমি সব দিয়ে দিব। সে যদি আমাকে ব্যবহার করে ফেলে দেয় তাহলে সেটা ভেবে নিব আমার কপাল ভালো না। বাঁচলে তার জন্য বাঁচবো, মরলে তার জন্যই মরবো। সাকিবকে আমি ভালোবাসি স্যার, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। সরি স্যার। ভেবে চিনতে বলছো তো? জি স্যার, আমি তার স্ত্রী আর আমি তাকে খুব ভালোবাসি। এখন না বুঝলে সে কয়েকদিন পর সে ঠিকই বুঝবে। তোমার এই একটাই দোষ, তুমি মানুষকে অন্ধের মতো বিশ্বাস করো। নিলয়কে বিশ্বাস করেছিলে না? সে তোমাকে কি দিয়েছে? উল্টা তোমার জীবন থেকে 5টি বছর কেড়ে নিল। বুঝবা একদিন, ঠিকই বুঝবা। না স্যার, সবাই তো আর নিলয়ের মতো না। আর আমি সাকিবকে অন্ধের মতোই বিশ্বাস করি। এই অন্ধকেই সে একদিন পথ দেখাবে। তুমি চাইলে আরো কয়েকদিন সময় নিতে পারো। না স্যার, আমার আর সময় লাগবে না। এটাই আমার ফাইনাল সিদ্ধান্ত। আশা করি এই বিষয়ে আমাকে আর বিরক্ত করবেন না। আর ইউ শিওর? জি স্যার। ওকে। এই বলে বস চলে গেল। সুবর্ণা ভাবলো এই বস নিজের বউয়ের খেয়াল রাখতে পারে না, নিজের বউকে ডিভোর্স দিয়ে চলে যায়। এখন আসছে আমার খেয়াল রাখতে, যত সব ফালতু। রাতে তাদের বাস ছাড়ে। বাসায় আসতে আসতে অনেক রাত হলো। এসে দরজায় টোকা দিল। সাকিব দরজা খুলে দিল। সাকিব কিছু না বলে আবার ঘুমিয়ে গেল। সুবর্ণাও ফ্রেশ হয়ে সাকিবের পাশে শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে দেখি সুবর্ণা আমাকে জড়িয়ে ধরে দিব্যি ঘুমাচ্ছে। আমার তার মুখের দিকে তাকালাম। ভাবলাম নিষ্পাপ মুখ, মিথ্যা বলতে পারে না। ভাবলাম এখন ঘুমাক, পরে জিজ্ঞেস করব। আমি গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করলাম। পরে সুবর্ণাকে ডাক দিলাম নাস্তা করতে। সুবর্ণা উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসলো। আমার শরীর তো রাগে গজগজ করতেছে। পরপুরুষের সঙ্গে রাত কাটিয়ে এসে আমার পাশে শুয়ে ঘুমালো। আর আমি তাকে নাস্তা বানিয়ে খাওয়াচ্ছি। আমার মুখের এমন অবস্থা দেখে সুবর্ণা বলল, কিরে, তুই মুখ এরকম গোমড়া করে রাখছিস কেন? চুপ, একদম চুপ। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও। তোমাকে আমার একটু প্রয়োজন নেই। আমি মোবাইল থেকে ছবি বের করে সুবর্ণাকে দেখালাম। তুই আমার কথা শোন। তোমার কথা আমি বিন্দু পরিমাণ বিশ্বাস করি না। আমি আগেও দেখছিলাম তোমার সাথে তোমার বসের খুব ভাব, কিন্তু আমি ভাবছিলাম সেটা আমার ব্যর্থতা। আমি তোমাকে ভালোবাসতে পারিনি। তখন ঠিক করেছিলাম তোমাকে আর কষ্ট দিব না। এরপর থেকে তুমিই বলো আমি তোমার কথার অবাধ্য হয়েছি। দেখ, বস যদি আমাকে ডেকে অফিসে বসিয়ে রাখে সেটাতে আমার কোনো দোষ আছে? আমি প্রচণ্ড রাগ উঠে গেছে। রাগ উঠলে আমি কি বলি আমি নিজেই জানি না। এখন বস যদি বলে চলো রুম ডেটে যাই, তখনও বলবা বস বলছে না করতে পারি না। ছি ছি সুবর্ণা, ছি। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। আর কক্সবাজার গিয়ে তোমরা গিয়ে কি করছো আল্লাহই জানে। তোমার সাথে আমি এক মুহূর্ত থাকবো না। এক্ষুনি এই বাসা ছেড়ে চলে যাও। তুই মাথা ঠান্ডা কর, আমি তোকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। এখন কত কিছু বানিয়ে বলবা। আমি উঠে রুমে চলে আসলাম। এসে সিগারেট ধরাইলাম। সুবর্ণা আমার পাশে এসে বসলো আর বলল, একটা কথাও বিশ্বাস করি না আমি। সুবর্ণা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো, বলল, আমি তোকে সত্যি বলছি, আমি তোকে অনেক ভালোবাসি। তোকে ছাড়া আমি বাঁচবো না। আমি সুবর্ণাকে আমার শরীর থেকে ছাড়িয়ে নিলাম। বললাম, আমার শরীরে টাচ করবেন না। যত সব ফালতু কথা। তোমার প্রতি আমার ঘৃণা হচ্ছে। এতদিন আমি কার সাথে থাকলাম? আমার এখন মনে হচ্ছে
এইসব তোমার আর বসের পরিকল্পনা ছিল। ট্যুরের ডেট তোমরা আমার ফাইনাল খেলার দিন দিয়েছো, যাতে আমি না যেতে পারি আর তোমরা গিয়ে ওইখানে এনজয় করতে পারো। আমি সত্যি বলছি, এরকম কিছু ছিল না। প্লিজ আমাকে বিশ্বাস কর। তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। তুমি এক্ষুনি চলে যাও। তুমি আমাকে এতদিন ব্যবহার করেছো। আল্লাহর দোহাই লাগে, আমাকে বিশ্বাস কর সাকিব। এই বলে সুবর্ণা কাঁদতে লাগলো। তুমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাও। সুবর্ণা কেঁদে বলতে লাগলো, প্লিজ আমাকে বের করে দিস না। তুই আমাকে মার বক, যেটা মন চায় কর। প্লিজ আমাকে বের করে দিস না। তোর পায়ে পড়ি, তোর পায়ে পড়ি। তোরে ছাড়া আমি বাঁচবো না। হয় তুমি থাকবা, না হয় আমি থাকবো। এমন কথা বলিস না। যদি আমার কোনো ভুল থাকে তাহলে আমাকে মাফ করে দে, আমাকে তাড়িয়ে দিস না। সুবর্ণা কাঁদতে কাঁদতে কাশতে লাগলো আর বলল, তুই যেভাবে বলবি সেভাবেই চলবো। তুই বললে আমি চাকরি ছেড়ে দেব। এখন এত দরদ দেখানো লাগবে না, এখন আমার চোখের সামনে থেকে যাও। সুবর্ণা আমার চোখের সামনে থেকে চলে গেল। অন্য এক রুমে গিয়ে কাঁদতে লাগলো। আমি বাইরে যাব বললাম, আমি বাইরে যাচ্ছি, এসে যেন তোমাকে না দেখতে পাই। এই বলে আমি বাইরে চলে আসলাম। আমার এক মনে বলতেছে সুবর্ণা সত্যি বলছে, আরেক মনে বলছে মিথ্যা বলছে, কারণ আমি আগেও দেখেছি বসের সাথে সুবর্ণাকে। তারপরে ওই মেয়েটা বলল, তারপর আবার ফেসবুকে ছবি পোস্ট। যদি কিছুই না থেকে থাকে তাহলে তার বস শুধু শুধু কেন ছবি পোস্ট করবে? আর সে কেন তার বসের সাথে ছবি তুলবে? বস বললেই হলো? না, আমার মাথা কাজ করছে না। আমি কিভাবে যাচাই করব সুবর্ণা সত্যি বলছে? দূর, দেখি কি হয়। এখন আপাতত সুবর্ণাকে একটু চাপ দেই, দেখি সে সত্যি কথা বলেনি। আমি একটু পর বাসায় গেলাম, দেখি সুবর্ণা এখনো কেঁদেই চলেছে। আমি বললাম, না কেঁদে এক্ষুনি বাসা থেকে বের হও। আমি কোনো ভুল করিনি সাকিব, প্লিজ একটা বার বোঝার চেষ্টা কর। আচ্ছা, আমার মুখ মিথ্যা বলছে, কিন্তু আমার ঠোঁট তো মিথ্যা বলছে না। এই ঠোঁট দিয়ে কত তোকে কিস করেছি, সেসব কথা তোর একটুও মনে পড়ে না? আমি ভাবলাম সে তো ঠিকই বলছে, তাকে কত কিস করেছি, একটি বারও তো আমাকে ফিরিয়ে দিল না। উল্টা সে আমাকে কত কিস করছে। এগুলো করার সময় আর দ্বিধা কাজ করেনি। সে হয়তো সত্যি বলছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। না, আমাকে শিওর হতে হবে, পরে আবার কোনো বিপদ হবে। আমি বললাম, এখন কত উসিলা দিবা আরেক পুরুষের সাথে রাত কাটিয়ে এখন এখানে এসে যুক্তি দাও? সাকিব, তুই নিজের চোখে দেখছো? না। তাহলে শুধু শুধু কেন তুই আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছিস? দেখো, আমি একেবারে বোকা না, একটু হলেও বুঝি। আচ্ছা, আমাকে কি মাফ করে দেওয়া যায় না? তুমি যে অপরাধ করছো তার একমাত্র উপায় হচ্ছে তোমাকে ডিভোর্স দিয়ে দেওয়া। সাকিব, এমন কথা মুখে আনিস না। তোরে ছাড়া আমি কিছুতেই ভাবতে পারি না। যখন অন্য কোনো পুরুষের সঙ্গে যাও তখন আমার কথা মনে থাকে না? এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। উচিত কথা বলছি না? বাড়াবাড়ি তো হবেই। তুমি কেমনে পারলে এমন কাজ করতে? সাকিব! সুবর্ণা এসে আমাকে চর মেরে বসলো। দেখি তার চোখ লাল হয়ে গেছে। চর মেরে আমাকে জড়িয়ে ধরলো, আমার বুকের উপর মাথা দিয়ে কাঁদতে কাঁদতে লাগলো আর বলল, এমন কথা বলিস না, আমি আর সহ্য করতে পারছি না। আমি মরে যাব, আমি মরে যাব। যাও, তোমাকে আর কিছু বলবো না, তবু তুমি আমাকে ছেড়ে দাও। এই বলে সেখান থেকে চলে আসলাম। ভাবলাম সুবর্ণা হয়তো সত্যি বলছে, কিন্তু আমার মন মেনে নিচ্ছে না। এভাবে 2 দিন চলে গেল। এই 2 দিনে সে পানি ছাড়া কিছুই খায় নাই। তার লম্বা লম্বা চুলগুলো এলোমেলো হয়ে গেছে, কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো হয়ে গেছে। সে বাড়ির এক কোনায় এভাবে পাগলের মতো বসে রয়েছে। সে খাই নাই দেখে আমিও খাইনি, তবে বাইরে থেকে হালকা নাস্তা করছি। আমি ভাবলাম এইভাবে আর চলে না, কিছু একটা করতেই হবে। তাই ঠিক করলাম সুবর্ণার বসের সাথে দেখা করব। দেখি গিয়ে বস কি বলে। বাইরে বের হওয়ার সময় দেখি সুবর্ণা এখনও সেখানে বসে আছে। তার এমন অবস্থা দেখে নিজেরই তার থেকে বেশি খারাপ লাগছে। আমি কাছে গিয়ে সুবর্ণার হাত ধরলাম। আমার হাত ধরবি না, আমি তোর কেউ না। যা, যেখানে মন চায় যা। আমি সুবর্ণাকে দাঁড় করিয়ে বুকে টেনে নিলাম। সুবর্ণা বলল, তোরে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। ওকে, চলে যাচ্ছি। এই বলে আমি বাইরে চলে আসলাম। ভাবলাম সে হয়তো একটু অভিমান করছে। আমি প্রথমে ব্যাংকে গেলাম, ভাগ্যের জোরে বসকে পেয়ে গেলাম, কিন্তু তার একটা মিটিংয়ে আছে। মিটিং শেষ করতে অনেকক্ষণ লাগলো। মিটিং শেষে তার অফিসে গিয়ে বসলো। আমি গেলাম তার অফিসে। অফিসের ভিতরে গিয়ে সালাম দিলাম। কেমন আছেন? ভালো। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আমি সাকিব, আপনার ব্যাংকের কর্মচারী, সুবর্ণার হাজবেন্ড। ও মিস্টার সাকিব, বসেন বসেন। ধন্যবাদ। তো আপনাদের কেমন চলছে? জি ভাই, ভালো। ভাই, আপনাকে কিছু জিজ্ঞেস করার জন্য আসছি। বলেন। আমি ওই দিন ফেসবুকে দেখলাম আপনি আর সুবর্ণা ছবি তুলে ফেসবুকে একটা পোস্ট করেছেন। আপনি কারণটা জানতে পারি? আসলে ওইটা আমার ভুল ছিল।
আর একদিন পর আমি ছবি ডিলিট করে দিয়েছি। আসলে ভাই আপনার ওয়াইফকে আমার ভালো লাগতো, তাই তার কাছে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সে আমাকে না করে দিয়েছে। কি বলছে ভাই, একটু বলতে পারবেন? সুবর্ণা যা যা বলছিল ঠিক তাই বলল, আর শেষমেশ বলল, ভাই আপনি অনেক লাকি, সুবর্ণার মতো একটা বউ পাইছেন। তাকে কষ্ট দেওয়া আপনার মোটেও ঠিক নয়। জি ভাই, তাহলে আমি যাই। প্লিজ এক কাপ কফি খেয়ে যান। আরেক দিন ভাই। এই বলে আমি বাসায় চলে আসলাম। এসে পুরো ঘর সুবর্ণাকে খুঁজলাম, কোথাও নেই। আমার ভিতর ভয় ঢুকে গেছে। কোথায় গেল? ঘরে ঢুকে দেখি মোবাইল, কাপড় চোপড় সব আছে। তাহলে গেল কোথায়? পাশের বাড়ির ছাদে দেখি সুবর্ণার বোন। আমি তাকে জিজ্ঞেস করলাম সুবর্ণা তাদের বাসায় গিয়েছে কিনা। সে বলল না। তাহলে কি আমাদের বাসার ছাদে? যাই, ছাদে যাই। এমন সময় সুবর্ণা ঘরে ঢুকলো। আমার যেমন আত্মা ফিরে আসলো। সুবর্ণাকে দেখে বললাম, কোথায় গিয়েছিলা? তোরে বলতে যাব কেন? বলো না। না, বলবো না। সুবর্ণা আবার আগের জায়গায় গিয়ে চুপচাপ বসে রইল। তখন একেবারে পাগলির মতো লাগছিল। চুলগুলো এলোমেলো, ফোলা ফোলা গাল, নাকে দুল নেই, কানে নেই, হাতেও নাই, যেমন একেবারে বিধবা হয়ে গেছে। কোনায় বসে মাথা নিচু করে দিয়ে বসে রয়েছে। আমি দরজা লাগালাম, তার কাছে গেলাম, গিয়ে তার হাত ধরলাম। সুবর্ণা আমার হাত থেকে তার হাত ছুটিয়ে নিল। আমি তার 2 পা ধরে আর পিঠে ধরে পাজা কোলা করে কোলে তুলে নিলাম। সুবর্ণা আমাকে মারতে লাগলো আর বলতে লাগলো, ছাড় আমাকে কুত্তা, ছাড় আমাকে কুত্তা, তুই বেরিয়ে যা এই বাসা থেকে। যাব না, এখন যা, তোর আর এই বাসায় জায়গা নেই। আমি সুবর্ণাকে আমার বিছানায় এনে ফেললাম। তখনও সে আমাকে মারতে লাগলো। আমি তার হাত 2টা ধরে তার ঠোঁটে আমার ঠোঁট লাগিয়ে দিলাম, কিন্তু সে কোনো রেসপন্স করছে না। কিন্তু আমি করেই যাচ্ছি। একটু পর সে রেসপন্স করতে লাগলো। সুবর্ণা আমাকে একটু ছাড় দিচ্ছে না, প্রতিটা মুহূর্ত কাজে লাগাচ্ছে। সুবর্ণা এক সময় আমার গেঞ্জি খুলে ফেললো। আমি আগে তার কামিজ খুলে ফেলেছিলাম। আমি কিস করতে করতে একসময় তার ঘাড়ে কানে কিস করতে লাগলাম। আমি আস্তে আস্তে নিচে নামলাম। যখন তার নাভিতে চুমু দিলাম, তখন সুবর্ণা চিৎকার দিয়ে উঠল। এইভাবে দীর্ঘ 1 ঘন্টা পর আমরা দুজন শান্ত হলাম। তখন সুবর্ণা আমার বুকের উপর শুয়ে রয়েছে, কারোর শরীরে একটু কাপড় নেই। সুখে সুবর্ণার চোখ দিয়ে পানি বের হয়ে পড়ল। সেই সুখে সুবর্ণা এখন আমাকে কিস করে চলছে। আমি উঠে বাথরুমে যাব। সুবর্ণা বলল, কোথায় যাস? আমাকে নিয়ে যা। আমি সুবর্ণাকে কোলে করে বাথরুমে নিয়ে গেলাম। দুজন একসাথে গোসল করে বের হলাম। আমি বেলকনিতে বসে গল্পের বই পড়তেছি। একটু পর সুবর্ণা বলল, খেয়ে যা। আমি সুবর্ণার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। দেখি সুবর্ণা শাড়ি পরেছে। শাড়ি পরলে তাকে যে এত সুন্দরী দেখাবে আগে জানতাম না। যদি আগে জানতাম তাহলে সারাক্ষণ শাড়ি পরিয়ে বসিয়ে রাখতাম। দুজনে একসাথে খাওয়া দাওয়া করলাম। সন্ধ্যার সময় বসে পড়তেছি। সুবর্ণা এসে বলল, আগামীকাল ব্যাংক খোলা। ব্যাংক খোলা যাবে, কিন্তু কিন্তু কি? বোরকা পরে মুখে নেকআপ দিয়ে সাধারণ মহিলার মতো যাইবা। আর যদি তোমার বস অকারণে তোমাকে ব্যাংকে বসিয়ে আজে বাজে কথা বলে তাহলে আমাকে বলবা। সুবর্ণা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তুই যেভাবে বলবি সেভাবেই যাব। লক্ষ্মী সোনা। রাতের খাবার খেয়ে